সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সংস্কৃত প্রত্যয়। এবং সংস্কৃত প্রত্যয় আমরা কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করছিলাম। কৃৎ প্রত্যয়ের মধ্যে আমাদের যে কৃত্য প্রত্যয় রয়েছে তব্য, অনীয়, নত, যৎ, কপ এগুলো আলোচনা হয়ে গিয়েছে। নেক্সট আমরা নিষ্ঠা প্রত্যয় অর্থাৎ ততবতু প্রত্যয় নিয়ে আলোচনা করেছি এবং আমরা তাজ ও লব প্রত্যয়ের মধ্যে তাজ প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লব প্রত্যয় নিয়ে। লব প্রত্যয় কখন কখন হয় এবং কোন কোন ধাতুর পরে লব প্রত্যয় হলে প্রত্যয়ের কি রূপ হয়, এই সব কিছুই আমরা আজকে এই ভিডিওতে জানবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমাদের বন্ধু আমি নিপা। তাহলে চলো আজকের ক্লাস। তো তাজ এবং লব প্রত্যয় এই দুটো প্রত্যয়ের মধ্যে অনেকটাই মিল আছে। মিলটা হলো কি, তাজ প্রত্যয় আমরা পড়ার সময় দেখেছিলাম যে অসমাপিকা ক্রিয়ার পরে ব্যবহৃত হয়। তো লব প্রত্যয়ও ঠিক সেম অসমাপিকা ক্রিয়ার পরেই ব্যবহৃত হয়, যেমন করে, গিয়ে, খেয়ে, ঘুমিয়ে, পড়ে, এগুলো এই যে ক্রিয়াগুলো আমি বললাম এই ক্রিয়াগুলোর পরেই আমরা তাজ ও লব প্রত্যয় ব্যবহার করি। কিন্তু পার্থক্য হচ্ছে কি, তাজ প্রত্যয়ে কিন্তু আমরা দেখেছি পড়ার সময় কোনো উপসর্গ যুক্ত হয়নি। যেমন গম যুক্ত তাজ করে হয়েছিল গত্বা, শ্রু যুক্ত তাজ করে হয়েছিল শ্রুত্বা। তার মানে দেখতে পাচ্ছি শুধু ধাতুর পরেই কিন্তু তাজ প্রত্যয় যুক্ত হয়েছিল। কিন্তু লব প্রত্যয় আমরা দেখতে পাবো যে লব প্রত্যয় প্রত্যেকটা ধাতুর আগেই আমরা একটা করে উপসর্গ পাবো। তো উপসর্গ কি, উপসর্গ হচ্ছে আমাদের সংস্কৃতে 20টা উপসর্গ আছে। প্র, পরা, অপ, নির, সম এরকম 20টা উপসর্গ রয়েছে। তো যেগুলো ধাতুর পূর্বে বসে, উপসর্গ হলো ধাতুর পূর্বে বসে। তো লব প্রত্যয় ধাতুর পূর্বে উপসর্গ বসবে এবং তারপরেই লব প্রত্যয় যুক্ত হবে। প্রথম নিয়মটা বলছে যে লব প্রত্যয় প্রয়োগকালে ল আর প, এই যে লব প্রত্যয় বললাম, এই যে ল আর এই পটা এই দুটো কি হয়ে যায়, ইথ হয়। এই দুটো ইথ হয় আর শেষে হচ্ছে জ থাকে, শেষে জ থাকে। তো এখন এই জটা মানে সংস্কৃতে দুরকম হয়, একটা অন্তস্থও বোঝায় আবার কি বোঝায়, জফলা বোঝায়। তাহলে অন্তস্থও বোঝাবে আবার জফলা বোঝাবে জর ক্ষেত্রে। তার মানে আমরা কোথাও কোথাও অন্তস্থও দেখতে পাবো আবার কোথাও দেখতে পাবো কি জফলা দেখতে পাবো। যেমন কি, যেমন হচ্ছে অধি পূর্বক ক্রিযুক্ত লব। তাহলে যে এই যে অধি, এটা কিন্তু একটা উপসর্গ। এই অধি পূর্বকের পরে এই ক্রিটা হলো একটা ধাতু এবং তারপরে লব প্রত্যয় হয়ে উত্তর আসলো অধিকৃত্য। অধিকৃত্য তাহলে কি হলো, অধিপূর্বক ক্রি যুক্ত লব করে হলো অধিকৃত্য। তার মানে এটা যেটা পড়লাম আমরা, ল আর পটা ইথ হয় এবং শেষে জ থাকে। ল আর পটা ইথ হলো এবং তয় জফল হয়ে গেল। নেক্সট নিয়ম বলছে যে হ্রস্ব স্বরান্ত, তার মানে যার শেষে হ্রস্ব স্বর আছে সেই হ্রস্ব স্বরান্ত ধাতুর উত্তর। ধাতুর উত্তর মানে কিন্তু ধাতুর পরে। তাহলে হ্রস্ব স্বরান্ত ধাতুর পরে যদি লব প্রত্যয় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা করে তয়ের আগম হবে। হ্রস্ব স্বরান্ত ধাতুর উত্তর মানে পরে যদি লব প্রত্যয় থাকে তাহলে সেক্ষেত্রে তয়ের আগম হবে। যেমন দেখো কি, যেমন হচ্ছে উপপূর্বক শ্রীযুক্ত লব। এই উপটা হচ্ছে উপসর্গ, এই শ্রী হলো ধাতু এবং তার সঙ্গে লব প্রত্যয় করে কি হবে, যেহেতু আমরা জানলাম যে তয়ের আগম হবে তাহলে কি হবে, উপসৃত। উপসৃত। সেম অধিপূর্বক ই যুক্ত লব, ই হচ্ছে একটা ধাতু। অধিপূর্বক ই যুক্ত লব করে আমরা পেয়েছি যে অধিত্ব। অধিপূর্বক ই যুক্ত লব করে আমরা পেয়েছি অধিত্ব। তাহলে আমাদের নিয়মে বলেছিল হ্রস্ব স্বরান্ত ধাতুর উত্তর মানে ধাতুর পরে। তাহলে দেখো এটা হ্রস্ব স্বরান্ত ধাতু শ্রী, অ, হস্যই, হস্যৌরি এগুলো হচ্ছে হ্রস্ব স্বর আর বাকি যেগুলো সেগুলো সব দীর্ঘস্বর। তাহলে শ্রী বলছে তার মানে কি এটা একটা হ্রস্ব স্বর, আবার হস্যই আমি হ্রস্ব স্বরের মধ্যেই পড়ছে। তাহলে এগুলোর পরে যখন লব প্রত্যয় থাকবে সেক্ষেত্রে তাহলে এটা করে তয়ের আগম হবে। নেক্সট বলছে ধাতুর উত্তর। এই নিয়মটা ভালো করে বুঝবে যে ধাতুর উত্তর তার মানে ধাতুর পরে যদি লব প্রত্যয় থাকে। এবার বলছে যে ওই লব প্রত্যয়ের পূর্বে যদি নিচ থাকে, কি বললাম, লব প্রত্যয়ের পূর্বে যদি নিচ থাকে
তাহলে সেই নিচ স্থানে কি হবে, নিচ থাকলে এবার রস্য স্বরান্ত ধাতুর পরস্থিত নিচ স্থানে, তার মানে প্রথমে তো ধাতু থাকবে, এবার সেই ধাতুটা যদি রস্য স্বরান্ত হয় এবং তারপরে যদি নিচ থাকে, তাহলে সেক্ষেত্রে নিচটা কি হয়ে যাবে, অয় হয়ে যাবে। শেষে কিন্তু লব প্রত্যয় থাকবেই, প্রথমেই আমি বলেছি যে ধাতুর পরেই লব প্রত্যয় থাকবে। শুধু এটা বলছি রস্য স্বরান্ত ধাতুর পরে যদি নিচ থাকে এবং তারপরে যদি লব থাকে, তাহলে সেই নিচটা অয় হয়ে যাবে। এবারে আসছে দীর্ঘ স্বরান্ত ধাতুর ক্ষেত্রে, যদি দীর্ঘ স্বরান্ত ধাতুর পরে নিচ থাকে এবং তারপরে যদি লব থাকে, তাহলে সেই নিচটা বিলুপ্ত হয়ে যাবে, মানে কি নিচে লোপ হয়ে যাবে। উদাহরণ দেখলে বিষয়টা বুঝতে পারবে। বি পূর্বক রচ, আমরা কিন্তু রচ উচ্চারণ করব, রচ উচ্চারণ করব না, কারণ চয় হসন্ত নেই। তাহলে বি পূর্বক রচ যুক্ত লব করলে হবে বীরচর্য, বীরচর্য। তাহলে অয়, আমি প্রথমেই বললাম এই অন্তস্থাটাকে কিন্তু আমরা, মানে অন্তস্থাকে যেমন আমরা জ বুঝবো, আবার জফলাটাকেও আবার জ বুঝবো, আবার এটাকেও আবার এই দুটো বুঝবো, মানে তিনটের সাথে রিলেটেড। তাহলে অয় মানে কি বুঝতে পারছি যে অ জফলাও হতে পারে বা অ অন্তর্য হতে পারে। তাহলে অয় থাকবে, দেখো বীরচর্য, এখানে উচ্চারণ করছি কিন্তু বীরচর্য। আমি যদি এটা বিশ্লেষণ করি, বর্ণ বিশ্লেষণ, তাহলে আমরা কি পাবো, চ যুক্ত অ যুক্ত জ পাবো এবং শেষে আবার একটা জ পাবো, অ পাবো। তাহলে কি হলো, বি পূর্বক রচ যুক্ত লব করে হলো বীরচর্য। এটা কিন্তু হলো অ পাচ্ছি, রচ উচ্চারণ করছি, শেষে একটা হ্রস্বস্বর পাচ্ছি। আর নিচেরটা বলছে বি পূর্বক রম, এখানে আমরা উচ্চারণটা রম করব, কারণ এটা হচ্ছে ময় হসন্ত, এটা হলো দীর্ঘ স্বরান্ত ধাতু। তাহলে বি পূর্বক রম যুক্ত লব করে হবে বীরমজ্জ। প্রথমটা হলো বি পূর্বক রচ যুক্ত লব করে হবে বীরচর্য, আর বি পূর্বক রম যুক্ত লব করে হবে বীরমজ্জ। নিয়ম বলছে যে নকারান্ত অনিট ধাতু, নকারান্ত মানে হচ্ছে যে ধাতুগুলো শেষে ন থাকবে, দন্তান্ন থাকবে, তো এগুলোকে অনিট ধাতু বলা হয়। কোন কোন ধাতুগুলোকে লিখেছি দেখো, হন ধাতু, মন ধাতু আর তন ধাতু, এইগুলো হলো অনিট ধাতু। তাহলে নকারান্ত অনিট ধাতুর উত্তর, মানে এই ধাতুগুলোর পরে যদি লব প্রত্যয় থাকে, তাহলে যে নকারান্ত বললাম ওই নয়ের কিন্তু লোপ হয়ে যাবে, মানে নটা লুপ্ত হয়ে যাবে এবং সেই স্থানে একটা করে তয়ের আগম হবে, নয়ের লোপ হয় এবং তয়ের আগম ঘটে। আর মকারান্ত ধাতুর ক্ষেত্রে, মানে যে ধাতুর শেষে মকার থাকবে, ম থাকবে, তো সেক্ষেত্রে কি হবে, মটা বিকল্পে লোপ হবে। বিকল্পে লোপ হবে মানে হয়তো লোপ হতে পারে, আবার কখনো মটা থাকতে পারে, তার মানে ম থাকবে আবার ম লোপ হবে, এই দু রকমই ঘটে বলে সেই জন্য বিকল্প কথাটা আমরা ইউজ করি। তো যেমন দেখো যে আ পূর্বক হন যুক্ত লব করে হয় আহত্য, আহত্য। তাহলে বললাম দন্তান্ন স্থানে তয়ের আগম হবে, সেই জন্য দেখো এই দন্তান্নটা কি হয়ে গেল, ত হয়ে গেল দন্তান্ন স্থানে, আর এদিকে লব হয়ে জফলা আহত্য। আরেকটা উদাহরণ হচ্ছে প্র পূর্বক নম ধাতুর সাথে লব করে হবে প্রনম্য, প্রনম্য হবে আবার প্রনত্ত হবে। কেন দুটো লিখেছি, কারণ বললাম যে মকারান্ত ধাতুর ক্ষেত্রে কিন্তু ম বিকল্পে লোপ হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মটা কিন্তু লোপ হয়নি, মানে বললাম যে কখনো মানে একবার লোপ হবে আবার একবার লোপ হবে না, আর এখানে দেখতে পাচ্ছি যে মটা কিন্তু লোপ হয়ে ত হয়ে গেছে। তাহলে মাথায় রাখতে হবে কি, নকারান্ত ধাতুর ক্ষেত্রে কোন কোন ধাতু, অনিট ধাতু, যেগুলো হন মন টন, এই ধাতুগুলোর ক্ষেত্রে, মানে এই ধাতুগুলোর পরে যখন লব প্রত্যয় থাকবে, তাহলে সেই নকারান্ত গুলোর স্থানে তয়ের আগম হবে, আর মকারান্ত ধাতুর ক্ষেত্রে মটা বিকল্পে লোপ হবে, মানে ময়ের আগম হবে আবার ময়ের আগম নাও হতে পারে। নেক্সট নিয়ম কি বলছে, গ্রহ ধাতু, শি ধাতু আর প্রচ্ছ ধাতু, এই ধাতুগুলোর উত্তর, মানে এই ধাতুর পরে যদি লব প্রত্যয় থাকে, তাহলে এই গ্রহ ধাতুর স্থানে কি হয়ে যাবে, গৃহ হয়ে যাবে, শি ধাতুর স্থানে শয় হয়ে যাবে, আর প্রচ্ছ ধাতুর স্থানে পৃচ্ছ হয়ে যাবে। দেখো লব প্রত্যয় হলে গৃহ, শয় এবং পৃচ্ছ হয়। যেমন হচ্ছে কি, এবার যদি উদাহরণটা আমরা দেখি, বি পূর্বক গ্রহ ধাতু, তাহলে বিটা উপসর্গ, তারপরে গ্রহ ধাতু রয়েছে এবং তারপরে লব প্রত্যয় হয়ে গেল বিগৃহ্য, বিগৃহ্য। অধিপূর্বক শি যুক্ত লব করে শি এর স্থানে কি হবে,
শয়ে হবে, শি স্থানে শয়ে হবে, তাহলে কি হবে অধিসজ্জ। যেহেতু লাস্টে ল জফলা থাকবে তাই অন্তঃস্থটা আমরা জ করে দিলাম। আমরা আগেই জেনেছি অন্তঃস্থটা আমরা জও করতে পারি, আবার জফলাও করতে পারি, তিনটের মধ্যে রিলেটেড। তাহলে অধিপূর্বক সি যুক্ত লব করে হবে অধিসজ্জ। নেক্সট নিয়ম হচ্ছে যে দীর্ঘ রি। দীর্ঘ রি মানে কি রিকার এবং তার নিচে রিকার, মানে ডবল রি যেটাকে আমরা বলি। তো দীর্ঘ রিকার এইরকম যে ধাতুগুলো থাকবে সেই ধাতুগুলোর পরে যখন লব প্রত্যয় থাকবে সেই দীর্ঘ রিকার গুলো হয়ে যাবে কি ইর হয়ে যাবে, দীর্ঘই র হয়ে যাবে, দীর্ঘই র হয়ে যাবে। যেমন হচ্ছে বি পূর্বক ক্রি ধাতু, এই ক্রিটা বানান দেখো কিন্তু কয় ডবল রি, আমরা কয় রি করতে পারি সেটা আমরা প্রথমে দেখলাম যে অধিপূর্বক ক্রি যুক্ত লব করে কিন্তু অধিকৃত হয়েছে, ওখানে শুধু একটাই রি, শুধু রিকার। আর এখানে কিন্তু ডবল রি, বি পূর্বক ক্রি ধাতু সঙ্গে লব প্রত্যয় করে হবে বি কীর্য। তাহলে দেখো ইর উচ্চারণ আছে বি কীর্য, কির বলছি ক যুক্ত দীর্ঘই যুক্ত র। যদি কয় দীর্ঘিটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো ক যুক্ত দীর্ঘই পাবো। তার সব পরে তো রেফ আছে অন্তর্জয়ের মাথায়, তাহলে বি কীর্য, বি পূর্বক ত্রিযুক্ত লব করে হবে বি তীর্য। তাহলে দেখো যে কোন কোন ধাতুর ক্ষেত্রে লব প্রত্যয় হয়ে নিয়ম মানে রূপটা কি হচ্ছে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কারণ তাজ প্রত্যয়ের মতো লব প্রত্যয়ের কিন্তু রূপের কোনো পরিবর্তন ঘটে না। যেহেতু তাজ প্রত্যয় ও লব প্রত্যয়ের মধ্যে অনেকটা সাদৃশ্য আছে এবং দুটোই হচ্ছে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রেই ব্যবহৃত হয়, সেই জন্য এটা হচ্ছে অব্যয় রূপে ব্যবহৃত হবে। যেহেতু রূপের কোনো পরিবর্তন ঘটে না তাই এগুলোকে আমরা অব্যয় বলেও চিহ্নিত করতে পারি, কারণ অব্যয়ের কোনো ব্যয় নেই, মানে কোনো অবস্থাতেই অব্যয়ের পরিবর্তন হয়। নেক্সট নিয়ম হলো সঞ্চ আর ভ্রংশ। এই দুটো হচ্ছে ধাতু, সঞ্চ ধাতু আর ভ্রংশ ধাতু। এই দুটো ধাতুর উত্তর, এই ধাতুর পরে যদি লব প্রত্যয় থাকে তাহলে দুটোর মধ্যে আমি দন্তান্ন উচ্চারণ করলাম সঞ্চ আর ভ্রংশ, এই দন্তান্ন গুলো শুধু জাস্ট লোপ হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো কিছুর আগম ঘটবে না, কোনো বর্ণের কিন্তু আগম হবে না, শুধু দন্তান্নয় লোপ হয়ে যাবে। তাহলে সেই দুটো ধাতু কি সঞ্চ ধাতু আর ভ্রংশ ধাতু। যেমন দেখো উদাহরণ আপূর্বক সঞ্চ যুক্ত লব করে হবে আসজ্জ, আসজ্জ। এখানে জাস্ট দন্তান্নয় লোপ হয়ে গেল, আর কোনো কিছুর আগম হয়নি, তাহলে কি হয়ে গেল আসজ্জ। আপূর্বক সঞ্জযুক্ত লব করে হলো আসজ্জ। তাহলে ধাতু এ দুটো মনে রাখলে হবে যে সঞ্জ আর ভ্রংশ ধাতুর ক্ষেত্রে শুধু দন্তান্নয় লোপ হয়ে যাবে, পরে যদি লব প্রত্যয় থাকে। নেক্সট নিয়ম কি বলছে হে হয় বয় একার হে আর খি, খি মানে হচ্ছে ক্ষয় হস্যি। হে আর খি এই ধাতুগুলোর পরে যদি বা লব প্রত্যয় থাকে তাহলে হে উচ্চারণ করলাম সেই হে স্থানে হু হয়ে যাবে, হয় দীর্ঘ হয়ে যাবে, আর খি স্থানে ক্ষয় দীর্ঘি হয়ে যাবে, খি হয়ে যাবে। তাহলে হে আর খি এই ধাতুগুলোর পরে যদি লব প্রত্যয় থাকে তাহলে হু হয়ে যাবে এবং খি হয়ে যাবে। যেমন দেখো আপূর্বক হে যুক্ত লব করে হবে আহুও, আহুও। আপ হয় দীর্ঘ অন্তস্থ, যেহেতু হয় দীর্ঘ হয়ে যাবে। আর প্রপূর্বক খি যুক্ত লব করে হবে প্রক্ষিয়, যেহেতু ক্ষয় হস্যিটা ক্ষয় দীর্ঘি হয়ে যাবে প্রক্ষিয়। কারণ কেন হচ্ছে শেষে আমাদের যেহেতু লব প্রত্যয় রয়েছে, ধাতুর পরে যেহেতু লব প্রত্যয় রয়েছে তাই আমাদের এই পরিবর্তন হচ্ছে। নেক্সট বলছে বধ, বচ আর বব। এই যে ধাতুগুলো বললাম বধ ধাতু, বচ ধাতু আর বধ ধাতু, এই ধাতুগুলোর পরে উত্তর যদি লব প্রত্যয় থাকে তাহলে যে ব উচ্চারণ করলাম বজ, বব আর বদ, এগুলো সব ব আছে, এই বকারগুলো লোপ হয়ে যাবে, বকারগুলো লোপ হয়ে হর্ষে আগম হবে, ব এর স্থানে তাহলে হর্ষও আসবে। যেমন হচ্ছে অনুপূর্বক বদ যুক্ত লব করে হবে অনুদ্য, বটা কিন্তু লোপ হয়ে গেল, মানে বয়ের কিন্তু আর কোনো চিহ্নই নেই, তাই কি হয়ে গেল অনুপূর্বক বদ যুক্ত লব করে হবে অনুদ্য। এখানে হর্ষ কিংবা দীর্ঘ, তাহলে দীর্ঘ হলো দন্তন্নয় দীর্ঘ অনুদ্য। সম্পূর্বক বব যুক্ত লব করে হবে সমুপ্প, এখানে কিন্তু বয়ের উচ্চারণ আমরা করবো না কারণ বয়ের লোপ অলরেডি হয়ে গেছে। সম্পূর্বক বব যুক্ত লব করে হবে সমুপ্প। আর আমাদের লাস্ট নিয়ম হচ্ছে লব প্রত্যয়ান্ত ধাতুর পূর্বে যদি উপসর্গ থাকে। তো প্রথমেই আমরা দেখলাম যে এটাই হচ্ছে তাচের সঙ্গে লপের পার্থক্য, কারণ তাচ প্রত্যয়ে ধাতুর পূর্বে কোনো উপসর্গ যুক্ত থাকে না, কিন্তু লব প্রত্যয়ে ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত থাকে। এই যে লব প্রত্যয় ধাতুর পূর্বে যেই উপসর্গটা যুক্ত হয়ে যায় তখন সেই প্রত্যয়ান্তর পদটা
একটা অসমাপিকা ক্রিয়ার কাজ করে। এটাই বলা হয়েছে যে লব প্রত্যয়ন্ত ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত হলে অসমাপিকা ক্রিয়া রূপে ব্যবহৃত হয়। দেখো দুটো উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে পিতরং প্রণম্য পুত্র বিদ্যালয়ং গচ্ছতি, মানে পিতাকে প্রণাম করে পুত্র বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রণম্য কথাটা বললাম, এখানে দেখো লিখে দিয়েছি প্রণম্য। এই যে এইটা আমি যেটা বললাম এটা কিন্তু অ্যাকচুয়ালি লব প্রত্যয়ন্ত পদ। কি করে হয়েছে? পূর্বক এই উপসর্গের সঙ্গে এই নম ধাতুটা যুক্ত হয়ে এবং তার সাথে লব হয়ে হয়েছে প্রণম্য। তাহলে পিতাকে প্রণাম করে আমাদের কিন্তু বাক্য শেষ হচ্ছে না, তার মানে এখানে অসমাপিকা তৈরি হচ্ছে। তারপরে পুত্র বিদ্যালয়ং গচ্ছতি করলে সমাপিকা ক্রিয়া হচ্ছে। আরেকটা উদাহরণ, প্রাসাদম আরুহ্য প্রেক্ষতে রাজা, মানে প্রাসাদে আরোহণ করে রাজা দেখছে, দর্শন করছে, যে প্রাসাদে আরোহণ করে রাজা দেখছে। তাহলে এখানে দেখো আরুহ্য কথাটা বললাম, এটাও কিন্তু একটা লব প্রত্যয়ন্ত পদ। আপূর্বক রুহ ধাতু, রোহণ করা যেটা বলে আরোহণ করা, তাহলে আপূর্বক রুহ ধাতুর সাথে লব করে আমরা কিন্তু অ্যাকচুয়ালি পেয়েছি আরুহ্য। তাহলে প্রাসাদে আরোহণ করে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়ায় তৈরি হচ্ছে। তারপরে প্রেক্ষতে রাজা বললেও বাক্যটা সমাপিকা ক্রিয়া হচ্ছে। এই দুটো উদাহরণের সাহায্যে আমাদের কাছে বিষয়টা আশা করি পরিষ্কার। এইগুলো ছিল আমাদের লব প্রত্যয়ের নিয়ম, যে কোন কোন ধাতুর পরে লব প্রত্যয় হলে প্রত্যয়ের রূপ কি হয়। এবারে তোমরা নিয়মগুলো একবার ভালো করে পড়ে নিয়ে, যদি তোমরা তোমাদের টেক্সট বইতে তোমরা এবার প্রত্যয়ের লব প্রত্যয়ের যে লিস্টটা দেওয়া রয়েছে সেটা যদি একবার ফলো করো, তাহলে দেখবে নিজেরাই তোমরা প্রত্যয়গুলো নিজেরাই তৈরি করতে পারছো। কারণ আমরা অলরেডি নিয়মগুলো জেনে গেছি যে কোন কোন ধাতুর পরে লব প্রত্যয় হলে প্রত্যয়ের কিরকম পরিবর্তন। তোমাদের কাছে আর লব প্রত্যয় নিয়ে আর কোনো কনফিউশন নেই। আর যদিও বা জিজ্ঞাস্য কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে আমি সেটা তোমাদের বোঝাতে চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।